হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমরা দেখব 2020 সালের মুভি গিল্টি। এই মুভিটা তৈরি হয়েছে মিটু প্রোটেস্টকে ঘিরে। মেয়েরা নিজেদের সাথে ঘটা ঘটনাগুলো অনলাইনে এই হ্যাশট্যাগ দিয়ে শেয়ার দিতে থাকে। অনেক বড় বড় সেলিব্রিটি, পলিটিশিয়ানদের নামও এই মুভমেন্টে উঠে আসে। তেমনি একটা মিটু টুইট নিয়েই এই মুভিটা তৈরি। কিন্তু এই মুভিটার গল্প এতটা সহজ না, কারণ অনেকেই তখন মিটু ইউজ করে বিভিন্ন মানুষকে হ্যারাস করার চেষ্টা করছে। এই মুভিটার কাহিনীটাও কিছুটা এরকম, আর মুভির কাহিনী অনেক বেশি কমপ্লেক্স। হাফ পর্যন্ত তো বোঝাই যায় না মুভি কোন দিকে যাচ্ছে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় মুভির স্টোরি সহজ রাখতে। সো আর দেরি না করে শুরু করছি মুভিটার বাংলা এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় ইন্টারোগেশনের সিন থেকে। সেখানে তাসি নামের একজনকে জিজ্ঞেস করা হয় কলেজ ফাংশনের দিন ভিজে কি তানুকে রেপ করেছে কিনা। ছেলেটা জানায় তার ফ্রেন্ড ভিজে রেপ করার মতো ছেলে না, বরং এই তানু মেয়েটাই খারাপ, সে অ্যাটেনশন পাবার জন্য এসব করেছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে আসে। আমরা 5 জনের একটা কলেজ ব্যান্ড দেখি। সেখানে আছে ভিজে, তার গার্লফ্রেন্ড নানকি, তাসি, কেপি আর হার্ডি। নানকি কলেজের সব থেকে কুল মেয়ে, তাকে কলেজের অনেক ছেলেই পছন্দ করে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। প্র্যাকটিসের দিন তারা দেখে স্টেজে তানুর টিম রিহার্সেল করছে। ভিজে তাদেরকে স্টেজ ছেড়ে দিতে বলে, তখন তানু তাদের সিডিউসিভ অভিনয় করে দেখায়, আর নানকি চেয়ারে বসে তার কাণ্ড কারখানা দেখে। তার ব্যবহারে ভিজে অনেক অকওয়ার্ড ফিল করে। মেন শোয়ের দিন তানুরা আগে স্টেজে উঠে। ভিজের বন্ধুরা তাদের বেস্ট অফ লাক জানাতে যায়। তখন তানু ভিজেকে বলে সে চাইলে তার সাথে ব্যাক স্টেজে যেতে পারে। রাতের বেলা সবাই নেশায় বুঁদ হয়েছিল। মঞ্চে তখন আসিফ শেখ নামের একজন গান গাচ্ছে, আর ভিজে তার ফ্রেন্ড তারুণ আর রাজের সাথে জয়েন্ট রোল করে। তখন কেপি, হার্ডি, তাসি আর নানকি নিজেদের কাজে ব্যস্ত ছিল। একটু পর তানু ভিজের কাছে আসে, তার থেকে এক সিপ বিয়ার খায়। এরপর সে ভিজেকে সিডিউস করার চেষ্টা করে, আর নানকি এটা দেখে সেখান থেকে চলে যায়। ভিজেও তার পিছে যেতে নেয়, কিন্তু তানু তার শার্ট টেনে ধরে রাখে। এরপর তানু মাতাল হয়ে ভিজের কোলে বসে পড়ে। এরপর তারা 4 জন মিলে ভিজের হোস্টেল রুমে যায়। সকালের আগে তানু সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পর মিটু ট্রেন্ড শুরু হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মেয়েরা নিজেদের সাথে ঘটা ঘটনাগুলো নিয়ে অনলাইনে সোচ্চার হয়। সে সময় তানু ভিজের নামে কমপ্লেইন করে। সে বলে যে ওই রাতে ভিজে তাকে রেপ করেছে। সে টুইটের পাশাপাশি সে এটা কলেজের নোটিশ বোর্ডেও টানিয়ে দেয়। পুরো ক্যাম্পাসে এটা নিয়ে হইচই শুরু হয়। তানু তার টুইটে 4 জনকে মেনশন করেছে, ভিজে, তার ফ্রেন্ড রাজ আর তারুণ। এরপর আমরা লয়ার দানিশ আলীকে দেখতে পাই। তানুর কেসটা নিয়ে সে কাজ করছে। দানিশের কথা বললে সে নিজের কাজে খুব মনোযোগী। এই কেসের জন্য সে ধরে ধরে সবাইকে জেরা করছে। দানিশ রাজের সাথে কনভারসেশনটা প্লে করে। তার কথা থেকে আমরা জানতে পারি রাতে 4 জন মানুষ রুমে ছিল, আর সেখানে তানু ভিজের সাথে ইন্টিমেট হয়, কিন্তু সে কোনো হাসির শব্দ শুনতে পায়নি। প্রায় একই রকম কথা তারুণও বলে। সে জানায় তাদেরকে ইন্টিমেট হতে দেখে তারা রুম থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু রুমে কোনো হাসির শব্দ শুনেনি। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে আসে। টুইটের ঘটনা জানার পর নানকি ছাড়া সবাই ভিজের বাড়িতে যায়। ভিজের বাবা বড় পলিটিশিয়ান। অপোজিশনরা ঘটনা রংচং মেখে আরো বিশ্রী বানাচ্ছে। ভিজের বাবা প্রতাপ সিং ভাবে তিনি তানুর নামে মানহানির কেস করবেন, আর এর জন্য তিনি সেরা একজন লয়ার খুঁজে বের করেন, আর এই লয়ারই হলো দানিশ আলী। এরপর দানিশ হার্ডিকে কল করে। সে হার্ডিকে বলে ভিজে পলিটিশিয়ানের ছেলে হয়ে নানকিকে কেন ডেট করছে, আর ঘটনা জানার পরেও নানকি কেন ভিজের সাথে দেখা করতে গেল না। ভিজের সাথে ফ্যামিলি স্ট্যাটাস বা মানি পাওয়ার কিছুতেই তার মিলে না। নানকি আগে থেকেই এমন কুল টাইপের মেয়ে, কোনো কিছুর তেমন পরোয়া করে না। একদিন সে ছেলেদের ওয়াশরুমে একটা ছন্দ লিখে আসে। এটা দানিশের বেশ পছন্দ হয়। সে নানকিকে তার ব্যান্ডের জন্য গান লেখার অফার করে। এভাবে আস্তে আস্তে তাদের মাঝে রিলেশনশিপ তৈরি হয়। এরপর দানিশ নানকির সাথে কথা বলে। নানকি বলে একবার তার সাথে তানুর ঝামেলা হয়েছিল, সেটার প্রতিশোধ নিতেই হয়তো সে ভিজেকে বদনাম করছে। ঘটনাটা হলো একদিন তানু অনেকক্ষণ ওয়াশরুম আটকে রাখে, তাই ওয়াশরুমের বাইরে লম্বা লাইন লাগে। নানকি লাইন দেখে তাকে টেনে হিচড়ে ওয়াশরুম থেকে বের করে। তখন তানু টান দিয়ে নানকির জামা ছিঁড়ে ফেলে। এরপর দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। সে প্রিন্সিপালকে বলে সে স্কলারশিপ স্টুডেন্ট দেখে নানকির মতো রিচ কিডরা তাকে র্যাক করে। নানকির মতে সেদিনের প্রতিশোধ নিতেই আজকে তানু এসব করছে। আবার এটাও হতে পারে ইন্টিমেট হবার পর ভিজের রিলেশনে যেতে রাজি হয়নি, তাই হয়তো তানু তার নামে এসব বলছে। দানিশ বলে ঠিক আছে, তানু খারাপ করেছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড রাজি হলো কেন? সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না কেন? এই কথা শুনে নানকি রেগে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর দানিশ বের হলে নানকি তাকে মেট্রো স্টেশনে ড্রপ করতে বলে। গাড়িতে সে আরও কিছু কথা শেয়ার করে।
ঘটনার পর ভিজে তার সাথে দেখা করতে এসেছিল। তখন নানকির কাছে সে সবকিছু কনফেস করে, বলে যে সে তানুর সাথে শুয়েছে। ভিজে বারবার বলে তানু তাকে সিডিউস করেছে, সবকিছু শুরু করেছে তানু, কিন্তু নানকি তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে আসে। কিছুদিন পর তানু কলেজে রিঅ্যাডমিশন নিতে আসে। ফেল করার কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু মিটু মুভমেন্টের পর তাকে আবার রিঅ্যাডমিট করা হচ্ছে। এটা জানতে পেরে নানকি তাকে টিচারদের সামনে চড় মারে। এজন্য নানকিকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়। এরপর আবার হার্ডির ইন্টারোগেশন সিন আসে। এটা মোটামুটি সবাই দেখেছে। তানু বিয়ার খেয়ে ভিজেকে সিডিউস করছিল, আর হার্ডি মাতাল হয়ে নেচে গিয়ে মাঠেই ঘুমিয়ে পড়ে। রাত 1টার দিকে তার ঘুম ভাঙে। সে দেখতে পায় কেপি মাঠে বমি করছে, আর নানকি পাগলের মতো ভিজেকে খুঁজছে। মাঠে না পেয়ে সে ভিজেকে খুঁজতে বয়েজ হোস্টেলের দিকে যায়। এমন কোনো কথা কিন্তু নানকি দানিশকে বলেনি, তাই দানিশের একটু সন্দেহ হয়। পরদিন দানিশ নানকির কলেজে আসে, জিজ্ঞেস করে রাত 1টার সময় নানকি কোথায় ছিল। এখান থেকে নানকির পাগলামি শুরু হয়। সে মনে করে দানিশ তাকে স্টক করছে, তাই সে দানিশের সাথে রাগারাগি শুরু করে। সে কোনো কথা না বলে ক্লাসে ঢুকে যায়, আর ভিজের মায়ের কাছে দানিশের নামে কমপ্লেইন করে। পরদিন ভিজের মা দানিশের সাথে দেখা করে। তারা মানহানির কেস করেছে তানুর নামে, আর দানিশ কিনা খুঁজে বেড়াচ্ছে রেপিস্টকে। এজন্য ভিজের মা তার সাথে একটু রাগারাগি করে। দানিশ তাকে বুঝিয়ে বলে মিটু কেস অনেক সেন্সিটিভ, এখানে সবকিছুর উত্তর না থাকলে কেস জেতা যাবে না। তাই দানিশ কোনো পয়েন্ট মিস করতে চায় না। সে সব রকম প্রশ্নের উত্তর রেডি রাখতে চায়, কিন্তু এখনো ইভিল লাফটারের ব্যাপারে কিছুই জানা যায়নি। ওই রুমে 4 জনের বাহিরে কেউ একজন তো ছিল। রাতের বেলা দানিশ কয়েকবার নানকিকে কল করে, কিন্তু নো রেসপন্স। পরদিন নানকি গিয়ে দানিশের সাথে দেখা করে। এরপর দানিশ তাকে অফিসে দিয়ে আসে। এরপর কেপির ইন্টারোগেশনের ক্লিপ দেখায়। সেখানে কেপি বলছে যে সে তানুকে খুঁড়িয়ে হাঁটতে দেখেছে, আর সে নানকিকে দেখে তার কাছে হেল্প চায়, কিন্তু নানকি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখন কথা হলো, নানকি হঠাৎ কেন এত রেগে যাবে তানুর উপর? তাহলে কি আগে থেকেই সব জানতো? দানিশ তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি ইভিল লাফটার? এটা শুনে নানকি আবার পাগলের মতো হয়ে যায়। সে দানিশের সাথে যাতা ব্যবহার শুরু করে। সে বলে দানিশ ইচ্ছে করে ভিজেকে জেলে পাঠাতে চাচ্ছে, যেন সে নানকির সাথে ইন্টিমেট হতে পারে। এসব কথা শুনে দানিশ চুপ মেরে যায়। নানকি বারবার ধাক্কা দেওয়ার ঘটনাটা কল্পনা করে। এরপর টলতে টলতে অফিস থেকে বের হয়ে মেট্রোতে বসে। সেখানে তার শরীর আরো খারাপ হয়ে যায়। সে দ্রুত একটা মেডিসিন নেয়, কিন্তু প্যানিক অ্যাটাকে সে নিচে বসে পড়ে। তার বারবার মনে হয় তানু তাকে রক্তমাখা হাত দেখাচ্ছে, আর সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এখান থেকে সিন কাট হয়ে ভিজের উপর আসে। ভিজেও বাকিদের মতোই কথা বলে যে সে তার সাথে শুয়েছে, কিন্তু প্রথমে সব তানুই শুরু করেছিল। তখন তাদেরকে দেখে রাজ আর তারুণ বের হয়ে যায়। দানিশ বলে তানু ওর টুইটে লিখেছে নো মিন্স নো। এর মানে কি ভিজে তাকে জোর করেছে? এই কথা শুনে ভিজে ক্যামেরায় একটা ঘুষি মারে, আর তখন দানিশও গালে ব্যথা পায়। আমরা এতক্ষণ দানিশের গালে যে ব্যান্ডেজ দেখেছি, এটা আসলে এখান থেকেই এসেছে। যাই হোক, প্রেজেন্টে দানিশ আবার নানকির হোস্টেলে আসে। এখানে এখনো অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। সে নানকিকে ঘটনার দিনের ভিডিও জোগাড় করে দিতে বলে। পরদিন নানকি রাতের কিছু ভিডিও নিয়ে আসে। ভিডিওতে একটা ছেলে নানকিকে প্রপোজ করতে চায়, কিন্তু নানকি তাকে পাত্তা দেয় না। এটা দেখে দানিশ হেসে দেয়। ব্যাস, এতেই নানকির পাগলামি ট্রিগার হয়ে যায়। সে পাগলের মতো দানিশকে বলে তুমি মাইন্ড গেম খেলছো, তুমি ভিজের জেলে পাঠাতে চাও। লাস্টে বলে আমি ব্লাড দেখেছি, আমি ওর হাতে ব্লাড দেখেছি। এটা বলে সে সেখান থেকে চলে আসে। দানিশ বুঝতে পারে না নানকি কোন ব্লাডের কথা বলছে। সে একজনকে কল করে জানতে পারে তানুর ভিজের নামে 15 তারিখ থানায় মামলা করেছে, কিন্তু কোনো FIR দেওয়া হয়নি। আবার তার মেডিকেল টেস্ট করা হয়নি। এটা বেশ শকিং একটা নিউজ, কারণ সবাই এতদিন জানতো তানি শুধু মিটু টুইট করেছে। মামলার কথাটা একবারও প্রতাপ সিং তাদের বলেনি। আর মেডিকেল টেস্ট না হলে ব্লাড স্যাম্পল নেওয়ার প্রশ্ন আসছে না। দানিশ দ্রুত এই খবরটা নানকিকে জানায়। নানকি নিজেও জানতো না তানু ভিজের নামে মামলা করেছে। নানকি ডক্টর রয়কে ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে আমরা দেখতে পাই নানকি কেমন যেন অস্থির হয়ে আছে। এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। শুরুতে নানকিকে নর্মাল মেয়ে মনে হলেও তার অবস্থা তখন পাগলের মতো। ডক্টর রায় তাকে মেডিসিন নিতে বলে। তাদের কথায় আমরা জানতে পারি 13 বছর বয়স থেকে নানকির এমন অবস্থা, কিন্তু কারণটা এখানে আমাদের জানানো হয় না। তারপর নানকি ওয়ার্ডেন প্রমিলা ম্যামের সাথে কথা বলে। সে জানতে পারে ওই রাতে 2:30টার দিকে তানু প্রমিলার কাছে আসে। তাকে বলে ভিজে তাকে রেপ করেছে, তাই সে এক্ষুনি পুলিশের কাছে যাবে। প্রমিলা তাকে ডিনের কাছে নিয়ে যায়। ডিন সেখানে ভিজের বাবা মাকে ডেকে আনে, কিন্তু তানু কারো কথা শুনতেই রাজি না। সে পুলিশকেই সব বলবে, এমনকি এভিডেন্স নষ্ট হতে পারে ভেবে সে নিজের জামা চেঞ্জ করে না, যা পরেছিল তাই পরে বসে থাকে। প্রেজেন্টে দেখা যায় তানুর পোস্ট নিয়ে ক্যাম্পাসে ঝড় শুরু হয়েছে। তার পক্ষে অনেকে কথা বলছে। কিছুদিন পর রেড ফোর্টে তারা বিশাল র্যালি করবে,
আর এতে প্রতাপের অপোজিশনের লোকরাও যোগ দিবে। এদিকে যখন সবাই এটা নিয়ে চিন্তিত, তখন আরেকদিকে ভিজে নিজেদের ফার্ম হাউসে পার্টির আয়োজন করেছে। এটা দেখে লো ফার্মটার হেড অনেক বিরক্ত হয়, কারণ তানু অনেক মানুষের সাপোর্ট পাচ্ছে, তারা সহজেই কেসটা জিতে নিবে। এখন ভিজেকেও আরো সিরিয়াস হওয়া দরকার, কিন্তু সে সেটা না করে পার্টি করছে, আবার সেগুলো রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। হেড দানিশকে তানুর সাথে কথা বলতে বলে। আরেকদিকে ড্রাঙ্ক হয়ে ভিজে আর নানকি ইন্টিমেট হয়। কিছুক্ষণ পর নানকির হাত লেগে মদের গ্লাস বিছানার উপর পড়ে যায়। এটা দেখে নানকির মাথায় একটা আইডিয়া আসে, তাহলে তো রক্তের দাগও ভিজের বেডে থাকবে। এটা চেক করার জন্য সে বয়েজ হোস্টেলে যায়। আরেকদিকে দানিশ তানুর সাথে কথা বলতে তার বাসায় যায়। তারা তানুকে কেস তুলে নিতে আর সাথে টুইটটা ডিলিট করতে বলে, তাহলে তারা মানহানির মামলা তুলে নিবে আর সেটেলমেন্ট হিসেবে তাকে টাকা দেওয়া হবে। দানিশ তার দিকে টাকার ব্যাগ এগিয়ে দেয়। তানু টাকা দেখে বলে, আবার সেটেলমেন্টে ট্রাই করছেন আপনারা? এটা শুনে তারা একটু অবাক হয়ে যায়। আবার মানে? আসলে তানু কেস তুলে নেওয়ার জন্য আগেও টাকা নিয়েছে, কিন্তু সে কেস তুলেনি। এটা শুনে ভিজে বলে, টাকা নেওয়ার পরও কেস না তোলাটা ব্ল্যাকমেইলিং, আর এর জন্য তানুর ভয়াবহ শাস্তি হতে পারে। আর যদি তানুকে জিততেই হয় তাহলে তাকে প্রমাণ আনতে হবে, এজন্য ডিএনএ লাগবে বা ব্লাড। অন্যদিকে নানকি ভিজের বেডে ব্লাড দেখতে পায়। সে চাদর দিয়ে আবার ম্যাট্রেস ঢেকে দেয়। এরপর সেটা তুলে দেখে সেখানে কোনো ব্লাড নেই। এরপর ব্লাড খোঁজার জন্য সে ছুরি দিয়ে ম্যাট্রেস ছিঁড়ে ফেলে। আরেকদিকে র্যালির দিন চলে আসে, কিন্তু এর আগেই প্রতাপ তানুর নামে এক্সটর্শনের মামলা করে। মানে হলো তানু সেটেলমেন্ট করার জন্য টাকা নিয়েছে, কিন্তু সে মামলা তুলেনি, আর এজন্য তার নামে আবার মামলা করা হয়েছে। এ কারণে তানুর মিছিলে তেমন মানুষ হয় না। দানিশ খুব সহজেই এই কেসটা জিতে যায়। কেস জেতা উপলক্ষে প্রতাপ বিশাল পার্টির আয়োজন করে। সেখানে এই কেসের সাথে ছিল এমন সবাইকেই দাওয়াত দেওয়া হয়। দানিশের মনে এখনো খটকা লাগছে ইভিল লাফটারকে। এটার উত্তর তো এখনো সে জানতে পারেনি। হতে পারে তানু আসলেই ভিকটিম। সে এই কথাটা নানকিকে বলে। মজার ব্যাপার হলো, এখানে সবাই মানহানির কেস জেতার পার্টি করছে, কিন্তু রেপ কেসের ব্যাপারে কি কেউ তো সেটা নিয়ে কোনো কথাই বলছে না। এই কথাটা নানকির মনেও বাড়ি দেয়। যাই হোক, ক্রাউডের কারণে সে ভালোভাবে কথা বলতে পারে না, তাই দানিশ রিজাইন দিয়ে পার্টি থেকে চলে আসে। আরেকদিকে নানকিরও কেমন যেন সন্দেহ হতে শুরু করেছে, তাই সে তানুর সাথে দেখা করতে চায়। গিয়ে দেখে তানু হোস্টেল ছেড়ে দিয়েছে। তানু কলেজ ছেড়ে মুম্বাই চলে যাচ্ছে। রেল স্টেশনে সে তানুকে পেয়ে যায়। নানকি বুঝে ফেলেছে ইভিল লাফটারকে। এবার সে ভিজেকে ধরার খুব সুন্দর একটা প্ল্যান করে। কেস জেতার খুশিতে ভিজে একটা কনসার্টও আয়োজন করে। সেখানে সে তার ব্যান্ড নিয়ে গান গাবে। সেখানে অনেক মানুষ থাকবে, তার বাবা মা, তাদের কলেজের লোকেরাও থাকবে। ভিজের মুখোশ খোলার এটাই ভালো টাইম। যাই হোক, ভিজে স্টেজে ওঠার কিছুক্ষণ পর দানিশ আর তানু সেখানে আসে। তানু আসার পর নানকি কেপিকে ডেকে আনে, আর এই কেপি হলো ইভিল লাফটার। এটা তার নিজের হাসি না, এটা তার ফোনের রিংটোন। তানু এবার সবার সামনে মাইকে কথা বলে। সে বলে সে ভিজেকে পছন্দ করত, তার সাথে ফ্ল্যাট করতে পছন্দ করত। ওই রাতে সে নিজে ভিজেকে রুমে নিয়ে যেতে বলেছে, এমনকি ইন্টিমেট হবার প্ল্যানও তার ছিল। এতটুকু পর্যন্ত কথা সত্য, কিন্তু সে চেয়েছিল রুমে শুধু সে আর ভিজে থাকবে। এজন্য সে রাজ আর তারুণকে রুম থেকে বের হতে বলে, কিন্তু তারা রুম থেকে বের হয় না। ভিজে তাদের সামনেই তানুকে কিস করতে নেয়। তখন তানু তাকে একটা চড় মারে। এতে রেগে গিয়ে ভিজে তাকে বিছানায় ফেলে দেয়। তারপর বাকি দুইজনের সামনে তাকে রেপ করে। রাজ এটা নিজের ফোনে রেকর্ড করে রাখে, আর এই পুরো ঘটনাটা কেপি দাঁড়িয়ে দেখছিল। এটা দেখেই তার বমি আসে। হার্ডি যে তাকে বমি করতে দেখেছিল সেটা এই ঘটনার পরে। নানকিকে কেপি সবার সামনে সত্যটা বলতে বলে। কেপি প্রথমে তো রাজি হয় না। তখন নানকি মাইক হাতে দিয়ে বলে, সবসময় মেয়েদের বলা হয় ভালো কাপড় পরার জন্য, কারণ ছেলেরা নিজেদের কন্ট্রোল করতে পারে না, আর রেপ হলেও দোষ মেয়েটারই হয়। যাই হোক, এরপর কেপি সবার সামনে বলে দেয় যে ভিজে তানুকে রেপ করেছে, আর তানু যা যা বলেছে সব সত্য। এবার ভিজের আর পালানোর রাস্তা থাকে না, তাকে অডিয়েন্সের মাঝ দিয়ে নিচে নামতে হয়। সবাই ভিজেকে লুজার সাইন দেখায়, শেম শেম বলে তাকে লজ্জা দেয়। এবার নানকি নিজের কথা বলে। সে 13 বছর বয়সে তার বাবার হাতে রেপ হয়, আর সে সময় থেকেই ডক্টর রয় তার লোকাল গার্ডিয়ান, সেই সাথে তার ডাক্তারও। কিন্তু ডক্টর রয় তাকে সবসময় বুঝিয়েছে, তোমার মধ্যে একটা সেক্সুয়াল ভাইব আছে, তাই তোমার নিজেকে কন্ট্রোল করা দরকার। ছেলে মানুষটা তো এমন ভাইব পেলে গাছে আসবেই। এসব বলতে বলতে নানকি কান্না করে ফেলে। এরপর তানু এসে নানকির হাত ধরে, আর এখানেই এই মুভিটা শেষ হয়।